আমি ডক্টর পাপড়ি চট্টোপাধ্যায় আবার চলে এলাম ক্লাস 12 সেমিস্টার 3 ফার্স্ট চ্যাপ্টার সাইকোলজিক্যাল অ্যাট্রিবিউটস নিয়ে। এর আগের ক্লাসে তোমরা পড়েছো introduction, individual differences in human functioning and different domains in psychological attributes. আমি তোমাদের বলেছিলাম যে বাকি রয়েছে তিনটে, সেই তিনটে হচ্ছে থিওরিজ অফ ইন্টেলিজেন্স, যার তিনটে স্পেসিফিক থিওরিজ আমি তোমাদের সামনে আজকে পড়াবো। ইমোশনাল ইন্টেলিজেন্স আর ক্রিয়েটিভিটি, প্রচণ্ড ইন্টারেস্টিং তিনটে ইউনিট আমি তোমাদের সামনে আজকে পড়াবো। বাকি অংশটা অন্য ক্লাসে অন্য কেউ নেবেন। তো এই তিনটে আমরা আজকে পড়ব। চলে যাচ্ছি পড়ানোর মূল পর্বে। এরপর আমরা থিওরি পোর্শনে চলে আসছি। ইন্টেলিজেন্সের মূল কয়েকটি থিওরি বা ব্যাখ্যা আমরা পড়ব। সেই যে কটা থিওরি আমাদের সিলেবাসে আছে তার মধ্যে অনলি 3 থিওরিজ আমি তোমাদের সামনে পড়াবো। তার মধ্যে ফার্স্ট থিওরি হলো গার্ডনার্স থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্সেস। গার্ডনার্স থিওরি, হাওয়ার্ড গার্ডনার এই থিওরির প্রণেতা। তিনি বলেন যে ব্যক্তি বুদ্ধি অনেকগুলো ইউনিট নিয়ে তৈরি হয়, সেই একটা সিঙ্গল জেনারেল এবিলিটি নয়। এ কালেকশন অফ ডিস্টিংক্ট মডেলিটিস লাইক লিঙ্গুইস্টিক, লজিক্যাল, ম্যাথমেটিক্যাল, মিউজিক্যাল, স্পেটিয়াল, বডিলি কাইনেস্থেটিক, ইন্টারপার্সোনাল, ন্যাচারালিস্টিক, এক্সিস্টেন্সিয়াল অ্যান্ড স্পিরিচুয়াল, এতগুলো এলিমেন্টারি জিনিস নিয়ে বুদ্ধি তৈরি। তো 1983 সালে হাওয়ার্ড গার্ডনার তিনি এই তত্ত্বের অবতারণা করেন। It suggests people possess varying strains, encouraging personalized, diverse educational approaches. অর্থাৎ প্রত্যেক মানুষের মধ্যে অনেক রকমের বিষয় থাকে, সাধারণ একটা বুদ্ধি বলে যাকে আমরা ডিনোট করতে পারি না। বুদ্ধির মধ্যে অনেক অ্যাসপেক্ট বা অনেক রকম দিক থাকে। হাওয়ার্ড গার্ডনার 1983 সালে মাল্টিপল ইন্টেলিজেন্সের ওপর এই তত্ত্বটি প্রণয়ন করেন। আমরা চলে যাই তত্ত্বটির ভাগগুলো নিয়ে। এখানে আমরা 9টা ভাগ দেখতে পাবো। এছাড়াও আরও একটি ভাগ আমরা পড়ব, সেটা পরে উনি হাওয়ার্ড গার্ডনার পরবর্তীকালে ওটা একটা এক্সটেন্ডেড ভাবে জুড়েছিলেন। এখানে আমরা দেখতে পাচ্ছি এই এতগুলো স্পেকট্রাম ইন্টেলিজেন্সের বা অ্যাসপেক্ট উনি দেখিয়েছেন। লিঙ্গুইস্টিক, ন্যাচারালিস্টিক, মিউজিক্যাল, লজিক্যাল, ম্যাথমেটিক্যাল, এক্সিস্টেন্সিয়াল, বডিলি কাইনেস্থেটিক, ইন্টারপার্সোনাল, স্পেটিয়াল। এছাড়াও আরেকটা যেটা আছে আমি বললাম সেটা হচ্ছে স্পিরিচুয়াল। তো চলে যাই আমরা এগুলো সম্পর্কে, প্রত্যেকটা কি বলছে আমরা একটু দেখে নিই। এই যে এতগুলো ইন্টেলেকচুয়াল কম্পোনেন্ট ইন্টেলিজেন্সের মধ্যে রয়েছে, প্রত্যেকটা কম্পোনেন্ট বিশেষভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দাবি করতে পারে, কারণ প্রত্যেকটা মানুষের বিভিন্ন বৌদ্ধিক সামর্থ্যকে ডিনোট করছে এখানে। যেমন লিঙ্গুইস্টিক, দ্য এবিলিটি টু স্পিক অ্যান্ড রাইট ওয়েল। একটা মানুষ কথা বলবে কি করে? তার ভাষার প্রকাশ, তার ভাষার বিকাশ, তার চিন্তা, সে ভাষাকে ব্যবহার করে সে যে চিন্তা করে এবং ভাষার সাহায্যে সে কোনো একটা বিষয়বস্তুকে বোঝে, সে বিষয়বস্তুটাকে সে অ্যানালাইজ করে, সে বিষয়বস্তুটাকে সে উপলব্ধি করে। এই সব কিছু যে ক্ষমতার সাহায্যে আমরা
ভাষাগত যে ক্ষমতার সাহায্যে করে থাকি সেটাকে বলে লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স। Logical mathematical, the ability to use logic and mathematical skills to solve problems. বেসিক্যালি মানুষের মধ্যে অনেক যৌক্তিক ক্ষমতা থাকে। প্রত্যেক মানুষের মধ্যেই যুক্তিগত বুদ্ধি দেখতে পাওয়া যায়, কম বেশি মাত্রাগত তারতম্য থাকে, এবং সমস্যা সমাধানের জন্য তারা এই যুক্তিকে ব্যবহার করে। বিশেষ করে গণিত শাস্ত্রে পণ্ডিত যারা হন, অর্থাৎ গণিতে এই ধরনের ক্ষমতার ব্যাপক প্রয়োগ আমরা দেখতে পাই। বিমূর্ত চিন্তন এবং গণিতে এই লজিক্যাল ম্যাথমেটিক্যাল ইন্টেলিজেন্স দরকার হয়। স্পেটিয়াল, দ্য এবিলিটি টু থিঙ্ক অ্যান্ড রিজন অ্যাবাউট অবজেক্টস ইন 3 dimensions. স্থানগত বুদ্ধি, কোনো একটা বস্তু, বিভিন্ন বস্তু যদি আমাদের চারপাশে যেহেতু ছড়িয়ে ছিটিয়ে থাকে এবং আমরা আমাদের হস্ত, পদ, দেহ সঞ্চালন করে সেই বস্তুগুলোর সাথে অ্যাডজাস্ট করে থাকি, ধাক্কা লাগাই না কথায় কথায়, বা আমরা জানি কে কতটা দূরে আছে সেই অনুযায়ী আমরা শব্দ প্রয়োগ করি বা সেই অনুযায়ী কোনো বস্তু নিক্ষেপ করি। এই যে বিষয়বস্তুগুলো, অর্থাৎ অবস্থানগত উপলব্ধি, আমরা স্পেটিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারি। তো মিউজিক্যাল এবিলিটিটা কি? দ্য এবিলিটি টু পারফর্ম অ্যান্ড এনজয় মিউজিক। যে কোনো সুর শুনে সেটাকে উপলব্ধি করা, সঠিকভাবে তার ওঠা পড়া, তার শব্দগত যে কম্পনের ওঠা পড়া, যে তার যে মাধুর্য তাকে উপলব্ধি করা এবং সেটাকে নিজের কণ্ঠে প্রয়োগ করা, তাকে বোঝা, তার সম্পর্কে জাজমেন্ট দেওয়া, এই সমস্ত কিছুর একটা আলাদা বৌদ্ধিক ক্ষমতা থাকে। এটাকে বলে মিউজিক্যাল এবিলিটি বা মিউজিক্যাল ইন্টেলেকচুয়াল এবিলিটি। কাইনেস্থেটিক বা বডিলি কাইনেস্থেটিক intelligence, the ability to move the body in sports, dance and other physical activities. কোনো ব্যক্তি তার নিজের দেহকে বিস্তৃত করে, স্ট্রেচ করে, ব্যাপ্ত করে সে যে বিষয়গুলোকে প্রকাশ করে শৈল্পিকভাবে, বা যে অদম্য ক্ষমতার পরিচয় দেয় তার নিজের দেহের মাধ্যমে, দেহের কোনো পার্টিকুলার অঙ্গকে প্রয়োগ করে বা একাধিক অঙ্গকে প্রয়োগ করে যে ক্ষমতা বা শৈল্পিক সামর্থ্য প্রকাশ করে, সেইগুলোকে এই বুদ্ধির আন্ডারে ফেলা হয়। যেমন নৃত্য, খেলা, জিমন্যাস্টিক, এই সমস্ত বস্তুগুলো কাইনেস্থেটিক বা বডিলি কাইনেস্থেটিক ইন্টেলেকচুয়াল এবিলিটির মধ্যে পড়ে। নেক্সট দেখব ইন্টারপার্সোনাল, the ability to understand and interact effectively with others. অপর মানুষের সঙ্গে আমাদের সারাক্ষণ চলাফেরা করতে হয়। আমরা জন্মগতভাবে সামাজিক জীব, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমাজের মধ্যে বেড়ে উঠি এবং থাকি, বাস করি। তো সমাজে একে অপরের সাথে আমাদের যোগাযোগ রাখতে হয়, সম্পর্ক তৈরি হয়, সম্পর্ক বজায় রাখতে হয়। সেটার জন্য যে বৌদ্ধিক ক্ষমতার দরকার হয়, অর্থাৎ অপরকে বুঝে সেই অনুযায়ী কথা বলা, অপরের সম্পর্কে সেই জাতীয় ধারণা, সঠিক ধারণার তৈরি করা, এই বৌদ্ধিক ক্ষমতাগুলো যে স্পেকট্রামের মধ্যে পড়ে সেটা হচ্ছে ইন্টারপার্সোনাল ইন্টেলেকচুয়াল এবিলিটি। ইন্ট্রাপার্সোনাল, the ability to have insight into the self. কোনো ব্যক্তি যখন নিজেকে বোঝেন, নিজেকে বোঝাটাও তো একটা বড় রকমের ক্ষমতার প্রয়োগ। সেই নিজেকে বোঝার জন্য আমরা কিন্তু ইন্ট্রাপার্সোনাল যে ইন্টেলেকচুয়াল এবিলিটি আছে আমরা সেটার প্রয়োগ করি। আমার কতটা ক্ষমতা, আমি কতটা জানবো, আমি কতটা করতে পারি, আমার দোষ কোথায়, আমার খামতি কোথায়,
কোন জিনিসটা আমি পারি না, কোন জিনিসটা আমি ভালো পারি, কোনটা সামান্য পারি। তো সেটাকে আমরা যখন জানি যে বুদ্ধিটার সাহায্যে, এবং এই বুদ্ধিটা জানলে তবেই আমরা নিজেদের সাফল্য অর্জন করতে পারি। আমার যে ক্ষমতাটা নেই, সেই ক্ষমতাটা আমি জানি নেই, সেই ব্যাপারটাতে আমি মাথা গলালাম না, বা সেটাকে আমি গ্রহণ করলাম না আমার সাফল্যের শিখরে পৌঁছানোর জন্য অস্ত্র হিসেবে। তো সেটাই সব থেকে বুদ্ধির কাজ। আবার যে ক্ষমতাটা আমার আছে সেটাকে আমি হাতিয়ার করে আমি যদি একটা পরিকল্পনা করি জীবনে, তাহলে আমরা সেই জায়গাটায় সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তাহলে নিজেকে জানাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা যে বুদ্ধির দ্বারা জানা যায় সেটাকে বলে ইন্ট্রাপার্সোনাল। Naturalistic, the ability to recognize, identify and understand animals, plants and other living things. তাহলে প্রকৃতিকে জানা, প্রকৃতির চারপাশে যে জীব ও জড় জগৎ রয়েছে তার মধ্যে মূলত জীব জগৎকে জানা, বোঝা এবং তাদেরকে ফিল করা একটা আলাদা বৌদ্ধিক ক্ষমতা। শুধু তাই নয়, যেহেতু যে মুহূর্তে একজন ব্যক্তি তার চারপাশের পরিবেশের সম্পর্কে সংবেদনশীল হবেন, সেই মুহূর্তে তিনি পরিবেশ রক্ষা এবং পরিবেশ বজায় রাখার দিকে মনোযোগী হবেন। অবাধে তিনি পরিবেশটার ক্ষতি হতে দেবেন না বা নিজে ক্ষতি করবেন না। তো এই বুদ্ধিটা সেই প্রকৃতি প্রতি সংবেদনশীলতার বুদ্ধি হিসেবেই পরিগণিত। Existential, the ability to understand and have concern from life's larger questions, the meaning of life and other spiritual matters. এই নিজেদের অস্তিত্ব সম্পর্কে একটা প্রশ্ন, যেটা জ্ঞানের সর্বোচ্চ স্তরে মানুষের মধ্যে জন্মায়, যে আমি কেন এসেছি, আমার কন্ট্রিবিউটরি পার্ট কোনটা, আমার ভূমিকা কি, আমার জীবনে আমাকে বা এই বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি কতটুকু ছাপ রেখে যেতে পারবো, বা কিভাবে আমার অস্তিত্বটাকে আমি মূল্যবান করে তুলবো। এই ধরনের একটা অস্তিত্ব সম্পর্কিত প্রশ্ন আমাদের মধ্যে যখন জাগে, তখন সেটা বা সেই প্রশ্নের সমাধান আমরা খুঁজে পাই এই বুদ্ধির সাহায্যে। Spiritual, the intellectual capacity to question and understand the profound and complex issues related to the creation of the universe is called religious intelligence or spiritual intelligence. The intellectual capacity, অর্থাৎ যে বৌদ্ধিক ক্ষমতা আমাকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের রহস্যময়তার প্রতি, জটিলতার প্রতি আগ্রহী করে তোলে, এবং সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে নিজের অস্তিত্বের সম্পর্ক কোথায়, এই সংযুক্তিটার প্রতি যারা আগ্রহী হয় তারা এই বুদ্ধির দ্বারা তাড়িত হয়, এবং এই বুদ্ধির দ্বারাই তারা তার উত্তর খোঁজার চেষ্টা করেন। স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স অনেক সময় আমাদের অনেক বৃহত্তর জীবনের অনেক উচ্চ মার্গের দিকে আমাদের ঠেলে দেয় অনেক মানুষকে। তো সেটার জন্য একটা আলাদা লেভেলের ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটির দরকার হয়, সেটা মনোবিদরা মনে করে। সে কারণে 10 রকমের আমরা ইন্টেলেকচুয়াল কম্পোনেন্ট পেলাম হাওয়ার্ড গার্ডনারের এই মাল্টিপল ইন্টেলিজেন্সের থিওরি থেকে। আমরা এখানে আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে এইখানে দেখা যাচ্ছে যে প্রত্যেক রকমের যে ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটি, সেগুলো কোন ধরনের মানুষের মধ্যে সব থেকে বেশি দেখা যায় সেটা আমি একটু জানিয়ে দিই। সেটা হচ্ছে, ধরা যাক লজিক্যাল ম্যাথমেটিক্যাল, এই যে লজিক্যাল ম্যাথমেটিক্যাল ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটি, এগুলো যাদের মধ্যে থাকে তারা কি হন? ইউজুয়ালি তারা গণিতবিদ হন, তারা কম্পিউটার প্রোগ্রামার হন। এই ধরনের কাজের প্রতি তাদের আগ্রহ দেখতে পাওয়া যায়। এছাড়া এক্সিস্টেন্সিয়ালিজম, যাদের এক্সিস্টেন্সিয়াল ক্যাপাবিলিটি যাদের মধ্যে রয়েছে, ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটি, তাদের মধ্যে দার্শনিক, মূলত দার্শনিকরা
এই ধরনের প্রশ্ন করে থাকেন, এবং অনেক ক্ষেত্রে অনেক সাধকদের মধ্যেও এই প্রশ্নগুলো জাগে। এখানে সক্রেটিসের একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। আমরা এই মানুষগুলোর মধ্যে এই ধরনের ক্ষমতা দেখতে পাই। বডিলি কাইনেস্থেটিক, আমি বলেছি নৃত্য, খেলা, জিমনাস্টিক, যে কোনো ধরনের খেলা। তো খুব ভালো মোটো স্কিল, ফাইন মোটো স্কিল আর ফিজিক্যাল অ্যাক্টিভিটি এদের থাকে। বড় বড় নৃত্যশিল্পী যারা হন বা প্লেয়ার, ফুটবলার, ক্রিকেটার, যে কোনো রকমের প্লেয়ার, এই ধরনের পার্সোনালিটি আমরা দেখতে পাই। ইন্ট্রাপার্সোনাল, যারা নিজেদের খুব ভালো বুঝতে পারেন, তারা কিন্তু যে কোনো দিকেই অনেক বেশি সাকসেস পান, খুব সাকসেসফুল ম্যান হন যারা নিজেদেরকে খুব ভালো বুঝতে পারেন, অ্যাজ ওয়েল অ্যাজ তারা অন্যদেরও বুঝতে পারেন। খুব সাকসেসফুল আমরা দেখতে পাই সেই মানুষগুলোকে যারা নিজেদের বুঝতে পারেন আর অন্যদেরও বুঝতে পারার ক্ষমতা তাদের মধ্যে থাকে। আর অন্যদের বুঝতে পারার ক্ষমতা যাদের মধ্যে থাকে বা অন্যদের রিয়েলাইজ করা, তাদের কথাবার্তার ধরন, তাদেরকে বুঝে ওঠা, সেক্ষেত্রে আমরা অভিনেতা বা শিক্ষক শিক্ষিকা বা পলিটিক্যাল যারা রাজনীতিবিদ, এদের মধ্যেও এই ক্ষমতাগুলো দেখতে পাওয়া যায়, যারা অপর মানুষকে রিড করতে পারেন খুব কুইকলি। স্পেটিয়াল, এই ধরনের ক্ষমতা যাদের বেশি থাকে, খুব ভালো তারা গাড়ি চালাতে পারেন, এই ধরনের যে কোনো মানে রেসিং কার, এই সমস্ত ওরা হ্যান্ডেল করতে পারেন খুব ভালো। বা এদের মধ্যে স্থপতিবিদ, হ্যাঁ, যারা আর্কিটেক্ট হয়, তারাও কিন্তু এই ক্ষমতাটার অধিকারী হয় প্রভূত। লিঙ্গুইস্টিক ক্ষমতা যাদের মধ্যে থাকে, তারা খুব বেশি পরিমাণে বাগ্মী হন, কথা বলেন খুব সুন্দর করে, বা লেকচার দিতে খুব ভালো পারেন, কবি হন, লেখিকা হন, এই ধরনের, বা লেখক হন, যাই হোক, এই ক্ষমতাটা যাদের মধ্যে থাকে। ন্যাচারালিস্ট, প্রকৃতিবাদী যারা হন, বা বোটানিস্ট হয় অনেক সময়, এই ধরনের ক্ষমতা যাদের মধ্যে বেশি থাকে, প্রকৃতি সম্পর্কে সংবেদনশীলতা। আর স্পিরিচুয়াল তো আমরা জানি, সাধু, সন্ন্যাসী, দার্শনিক, এদের মধ্যে স্পিরিচুয়াল ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটি দেখতে পাওয়া যায়। আচ্ছা, আমরা হাওয়ার্ড গার্ডনারের থিওরির পর চলে এলাম স্টার্নবার্গস ট্রাইআর্কিক থিওরি অফ ইন্টেলিজেন্সে। স্টার্নবার্গ থিওরি, রবার্ট স্টার্নবার্গ, তিনি এই থিওরিটা প্রপোজ করেছেন। এই থিওরির তিনটে মূল ইস্যুস রয়েছে, তিনটে মূল ভাগ রয়েছে, তিন রকমের মানে বুদ্ধির উল্লেখ উনি করেছেন এখানে। প্রথমটা হচ্ছে অ্যানালিটিক্যাল বা কম্পোনেনশিয়াল, তারপরেরটা হচ্ছে ক্রিয়েটিভ বা এক্সপিরিয়েন্সিয়াল, আর লাস্ট হচ্ছে প্র্যাকটিক্যাল। তিন রকমের এবিলিটি দিয়ে তিনি মনে করেন মানুষের বৌদ্ধিক সত্তাটা তৈরি হয়। এবং তিনি বলেছেন যে এই এবিলিটির দ্বারাই প্রত্যেক মানুষ তার নিজের উদ্দেশ্যের দিকে এগোতে পারে, তার উদ্দেশ্য সাধনে সে সফল হয়। তো এই থিওরিটা সব দিক থেকে খুব পূর্ণাঙ্গ একটি থিওরি, যেখানে যে থিওরির দ্বারা আমরা বুদ্ধির অনেক ব্যাখ্যা পরবর্তীকালে আমরা পেয়েছি। এখানে একটা ফ্লো চার্ট দিয়ে আমি দেখিনি যে ট্রাইআর্কিক থিওরির মেইন যে সাব থিওরিগুলো রয়েছে, মানে সাব কম্পোনেন্টগুলো রয়েছে, প্রবাবলি এটা বলা যায়। কম্পোনেনশিয়াল বা অ্যানালিটিক্যাল যে পার্টটা, অ্যানালিটিক্যাল ফ্যাসেট এটা, এক্সপেরিয়েন্সিয়াল সাব থিওরি, কনটেক্সচুয়াল সাব থিওরি। তো এটার আবার তিন রকম ভাগ আছে, এরও দু রকম রয়েছে, এর তিন রকম রয়েছে। সেটা আমরা দেখে নেব থিওরিটা যখন পড়ব। এখানে স্টার্নবার্গ 1985 সালে যে থিওরিটার মধ্যে তিনটে জিনিস তুলে ধরেছেন, সেটা বলেছি অ্যানালিটিক্যাল ইন্টেলিজেন্স বা কম্পোনেনশিয়াল ইন্টেলিজেন্স। ইট ইনভলভস দ্য এবিলিটি টু অ্যানালাইজ, ইভ্যালুয়েট, ক্রিটিক অ্যান্ড সলভ প্রবলেমস। যে কোনো রকম
বিষয়বস্তুকে নিয়ে একটা বিশ্লেষণাত্মক চিন্তা, তার মূল্যায়ন করা, তার সমালোচনা করা এবং সমস্যার সমাধান করা যে বুদ্ধির দ্বারা সম্ভব হয়, সেটা এটার আন্ডারে আমরা 3টে ভাগ দেখলাম একটু আগে ফ্লো চার্টটাতে। তার মধ্যে একটা হচ্ছে মেটা কম্পোনেন্ট। মেটা কম্পোনেন্ট আমাদের প্ল্যানিং করতে সহায়তা করে। যে কোনো বড় কাজ বা গুরুত্বপূর্ণ কাজ করার আগে আমরা যে ব্লু প্রিন্টটা রেডি করি বা যে পরিকল্পনাটা করি, প্ল্যানিংটা করি, সেটা আমাদের অ্যানালিটিক্যালের মেটা কম্পোনেন্ট হেল্প করে। নেক্সট হচ্ছে পারফরমেন্স কম্পোনেন্ট, যেটা আমাদের কাজটা করতে কোন কোন উপায় করব, হ্যাঁ, সেই পথটা ডিটারমাইন করতে সহায়তা করে। আর নলেজ অ্যাকুইজিশন কম্পোনেন্ট হচ্ছে আমাদের যে কোনো নলেজ গ্যাদার করতে, ইনফরমেশন গ্যাদার করতে সহায়তা করে। ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স, যেটা নেক্সট সাব থিওরি অফ স্টার্নবার্গ, focuses on handling novel situations or issues by using existing knowledge in new ways. It involves insight, imagination and invention. যে কোনো রকম বিষয়ের সম্পর্কে যে ইনোভেটিভ আইডিয়াস বা জিনিয়াসনেস দেখতে পাওয়া যায় বা ক্রিয়েটিভ অনেক আইডিয়াস দেখতে পাওয়া যায়, সেটা এই বুদ্ধির দ্বারাই সম্ভব হয়। এটার মধ্যে অন্তর্দৃষ্টি পড়ে, কল্পনা পড়ে, আবিষ্কার পড়ে, সবগুলো পড়ে। এটার মধ্যে মূলত যে দুটো পার্ট আমরা দেখতে পাই, একটু আগে আমরা দেখেছি, নভেলটি আর অটোমেশন। সেটা হচ্ছে, একটা হচ্ছে নভেলটি, তার মানে হচ্ছে অভিনবত্ব, অর্থাৎ একদম এক্সক্লুসিভ হয়। এখানে যে বুদ্ধির দ্বারা যে সমাধানটা হয়, দ্যাট ইজ জেনারেলি এক্সক্লুসিভ অ্যান্ড ইনোভেটিভ, এবং এটা খুব প্রম্পটলি হয়, খুব স্পন্টেনিয়াসলি অ্যান্ড সাডেনলি এটা বেরিয়ে আসে, এটা খুব প্রোঅ্যাক্টিভভাবে বের করা যায় না। নেক্সট হচ্ছে প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স। it involves adapting to shaping or selecting environments to fit one's needs. এটার মাধ্যমে আমরা বাস্তব পরিস্থিতির সঙ্গে সম্পূর্ণভাবে খাপ খাওয়াতে পারি। এর আবার 3টে ভাগ আছে। একটা হচ্ছে অ্যাডাপ্টেশন, অর্থাৎ পরিস্থিতিটার সাথে মানিয়ে নিতে সহায়তা করে। পরিস্থিতি সর্বদাই পরিবর্তিত হয় এবং নিত্য নতুন চ্যালেঞ্জের মুখোমুখি করে আমাদের, তার সাথে খাপ খাইয়ে নিতে যেটা সাহায্য করে সেটা হচ্ছে অ্যাডাপ্টেশন। সিলেকশন হচ্ছে নানা রকম অপশন খুঁজে তার মধ্যে থেকে বেস্টটাকে খুঁজে বের করে সিলেক্ট করে নিতে সহায়তা করে। তারপর হচ্ছে শেপিং, অর্থাৎ এনভায়রনমেন্টটাকেও আমাদের নিজেদের মতো করে কতটা ফিট করবে, যতটা পারা যায় সেটাকে শেপ দেওয়া। সবটুকুকেই পরিপূর্ণ গ্রহণ না করে নিজের ক্ষমতার দ্বারা চারপাশের এনভায়রনমেন্টটাকে কোনোভাবে একটা শেপ দেওয়া, যেটাতে আমরা সব থেকে বেশি ফিট করতে পারি। তো এদেরকে বলা হয় স্ট্রিট স্মার্ট, যাদের মধ্যে এই প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্সটা বেশি থাকে। তো এইখানে আমি একটা এই স্টার্নবার্গসের ট্রাইআর্কিট থিওরি অফ ইন্টেলিজেন্সের যে আমরা কম্পোনেন্টগুলো দেখলাম, সেখানে আমরা কতকগুলো বিষয় খুব পরিষ্কার হলো যে বুদ্ধি কিন্তু শুধুমাত্র বিশ্লেষণাত্মক চিন্তাভাবনা দিয়ে হয় না, সেখানে বাস্তব বুদ্ধিরও প্রচুর প্রয়োগ থাকতে হয়, বা স্ট্রিট স্মার্টনেস দেখতে পাওয়া যায়, থাকাটা উচিত। তো এই স্ট্রিট স্মার্টনেস বলে যে বিষয়টা আমরা দেখলাম, এটার একটা দারুণ এক্সাম্পল আমি তোমাদের শোনাবো। এক্সাম্পলটা হচ্ছে, আমরা স্মার্ট তখনই হতে পারবো যখন আমাদের চারপাশের ছোট ছোট বিষয়গুলোকে নিজেদের মতো করে নিজেদের সুবিধার্থে এমনভাবে সম্পাদন করব যাতে শুধু নিজেদের সুবিধাও হয় না, অন্য যে চারপাশের মানুষজন বা পরিবেশ রয়েছে তাদেরও সেখানেও একটা কন্ট্রিবিউটারি পার্ট থাকে। কিন্তু আমাদের হাতে খুব বেশি মেটেরিয়াল থাকে না, খুব বেশি সময় থাকে না, শুধু থাকে বুদ্ধিটুকু, যেটাকে সম্বল করে আমাদের এই সিচুয়েশনের সঙ্গে তড়িৎ গতিতে অ্যাডাপ্ট করতে হয়। একটি আমেরিকার ফ্লোরিডা শহরে একটা ঘটনা, কিছুই না, একটি মানুষ
তার কাজ ছিল ডাস্টবিন, নতুন সে কাজ পেয়েছে, সে ওই শহরে নিয়মিত ওই কাজটা করা হয়, ও নতুন কাজে জয়েন করেছে, প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে ভোরবেলা থেকে ডাস্টবিনের বালতি তুলে এনে সেটিকে খালি করে আবার রেখে আসা। দ্যাটস হিজ ডিউটি। সে সেটা করতে গিয়ে প্রথম দিন তার মনে হলো যে ঠিক আছে এটাই করব, কিন্তু এখানে একই কাজ দুবার হচ্ছে। সে বুদ্ধি খাটিয়ে একটা জিনিস করলো, সেটা হচ্ছে সে যখন প্রথম বাড়িতে গেল ময়লা আনতে, সে একটা খালি টাব নিয়ে গেল, নিয়ে গিয়ে সে বসিয়ে ভর্তি টাবটা নিয়ে এলো, নিয়ে একটা খালি টাব নিয়ে আবার সেকেন্ড মানে ওটাকে খালি করে সেকেন্ড বাড়িটাতে গেল, সেকেন্ড বাড়িটা থেকে খালি টাবটা নামিয়ে ভর্তি টাবটা সে নিয়ে চলে এলো। ডাস্টবিনের টাব যেহেতু সবটাই একই রকম এবং একই কোম্পানির দিয়ে চালানো হয়, সেখানে ওটার রদবদল হলে কোনো অসুবিধা হয় না। সবাই চায় যেটা মূল সেটা হচ্ছে টাবটা খালি হোক। ও একই বাড়িতে একবার নিতে যাচ্ছে একবার আনতে যাচ্ছে বিষয়টাকে না করে ও একেবারেই খালি টাব নিয়ে যাচ্ছে, রেখে ভর্তি টাবটা নিয়ে আসছে। তার মানে তার 4 বার যাতায়াতটাকে সে 2 বার যাতায়াত করে ফেললো, কিছুই হলো না। সে একটুখানি তার এই ধরনের বাস্তব বুদ্ধি বা স্ট্রিট স্মার্টনেস অ্যাপ্লাই করলো। তো বুদ্ধির এই যে এত রকম দিক, সেই দিকগুলোকে আমরা কিছুটা হলেও বুঝলাম এই দুটো থিওরির দ্বারা। আমরা চলে যাই লাস্ট থিওরিতে, দাসের পাস মডেল অফ ইন্টেলিজেন্স। এতক্ষণ ধরে আমরা বুদ্ধিটাকে একটা ব্রেন ওয়ার্ক হিসেবে কিন্তু দেখিনি, আমরা সম্পূর্ণ মাইন্ড ওয়ার্ক হিসেবে দেখেছি। এখানে যে ব্রেন বা একটা নার্ভাস সিস্টেম কাজ করছে সেই সূত্রটা কিন্তু এর আগের কোনো তত্ত্বে আমরা পাইনি, পেতে চলেছি এই তত্ত্বে। এটা হচ্ছে সব থেকে আমাদের কাছে এমন একটা ফিজিওলজিক্যাল তত্ত্ব যেটা এর পিছনে যে ফিজিওলজিটা আছে সেটা কিছুটা তুলে ধরেছে। আমরা দেখছি যে এই মডেলটা কিন্তু কেউ একজন বা দুজন তৈরি করেনি, এবং এটা ধাপে ধাপে আজকের যে দাসের পাস মডেলটা, আজকের মডেলটাতে এসে পৌঁছেছে একাধিক স্টেপে। দেখে নিই স্টেপগুলো। পাস মডেল was primarily developed by J.P. Das, Kirby and Jarman in 1975. 1975 এরা তিনজন করেছিলেন। কিছু বছর পর 94 সালে এটাকে আবার ইলাবোরেট করেন দাস, তার সাথে যুক্ত হন জ্যাক নাগলিয়েরি আর কিরবি। জার্মানের বদলে এখানে ঢুকে আসেন জ্যাক নাগলিয়েরি। আরও পরে later on this theory was explained by দাস, কর and পারিল্লা। পরবর্তীকালে অর্থাৎ 1996 সালে এই তিনজন মিলে আলটিমেটলি এটার আরো এক্সপ্লেনেশন দেয়। This theory defines intelligence as the interaction of 3 neurological systems supporting 4 distinct cognitive processes: planning, attention arousal, simultaneous and successive processing. তাহলে এই যে থিওরি, এই থিওরির মধ্যে অনেকগুলো ভাগ আমি দেখব। আমরা দেখব এখানে কি করে আমাদের বুদ্ধিটা তৈরি হচ্ছে বা তার জন্যে কোন ফিজিওলজিক্যাল পার্টটা সংযুক্ত রয়েছে, দায়ী হয়েছে, রেসপন্সিবল, সেটাও দেখব। Based on Lurier's brain function theory, this model focuses on how an individual learns and processes information rather than just what they know. It moves beyond traditional IQ to focus on core mental processes for information handling. এই থিওরির বিশেষত্ব হলো এটাই, এই থিওরি সিম্পল আইকিউ তত্ত্বর ওপর ভরসা করে গড়ে ওঠেনি, এবং এই থিওরি কখনোই ইনফরমেশন গ্যাদারিং এর ওপর স্ট্রেস দেয়নি। এরা স্ট্রেস দিচ্ছে সমানেই যে কি করে ইনফরমেশনটা আসার পর প্রসেসিং হচ্ছে, এই প্রসেসিংটা কি করে হচ্ছে। তাহলে ইনফরমেশন প্রসেসিং এর জন্য আমরা কিভাবে এই থিওরিটা আমাদের সামনে ইনফরমেশন প্রসেস করছে দেখাচ্ছে, সেটা আমরা এবার দেখে নিই। খুব সুন্দর একটা ফ্লো চার্ট এখানে আমরা দেখতে পাচ্ছি, একদম থিওরিটাকে এখানে এক্সপ্লেন করা যাচ্ছে এটা দিয়ে। যেমন
প্রথম ইনপুট হচ্ছে পরিচ্ছন্নভাবে ইনপুট হচ্ছে, তারপর সেটাকে প্রসেসিং হচ্ছে এইভাবে, তারপর সেটার আউটপুট হচ্ছে। এই যে নলেজ ইনপুট, তারপর তার প্রসেসিং, তারপরের আউটপুট, এই বিষয়টার অভিনবত্বই হচ্ছে এই থিওরির বৈশিষ্ট্য। এখানে চারটে জিনিস আমরা পড়বো এই থিওরিতে। কি কি? The four components of PASS model is an acronym for planning, attention, simultaneous and successive processing. Planning টা কি? It involves executive functions like setting goals, developing strategies to solve problems, monitoring performance and self-correction. It is primarily associated with the frontal lobes. Planning, সবার আগে যেটা হয় প্ল্যানিং। কি করব, কেন করব, কতটা করব, কিভাবে করব, এবং সেটা কে করছে? সেটা ফ্রন্টাল লোব করছে। তারপর যেটা হয় সেটা হচ্ছে অ্যাটেনশন। অ্যাটেনশন যখন হয় তখন কিন্তু ফ্রন্টাল লোবের সাথে সেখানে যুক্ত হয় সেরিব্রাল কর্টেক্সের লোয়ার পার্ট, গুরুমস্তকীয় আবরণের নিম্নাংশ। The capacity to selectively focus on specific stimuli while ignoring distractions and maintaining an optimum state of alertness. এই সময়টাতে এসে সব ঠিক হয়ে গেছে, এবার হচ্ছে কাজটাকে কি করে আমাকে এক্সিকিউট করতে হবে, তার জন্য অ্যাটেনশন দিতে হয়। সম্পূর্ণ একটা সতর্কতা, বাইরের যা কিছু আসুক তাতে নজর না দেওয়া, তাতে ডিস্ট্রাক্টেড না হয়ে যাওয়া, এবং একভাবে সেই পথ ধরে, যে পথ প্ল্যানিংয়ে এসছে সেই পথ ধরে এগিয়ে যাওয়া, এটাই এই অংশটার কাজ। নেক্সট হচ্ছে simultaneous processing, the ability to integrate separate pieces of information into a single cohesive whole or meaningful pattern. Examples include spatial tasks like reading a map or recognizing geometric pattern. It is associated with the occipital and parietal lobes. এখানে দু রকমের প্রসেসিং হয়, এটা আমরা আগেই দেখলাম। হ্যাঁ, একটা হচ্ছে সাইমালটেনিয়াস, একটা হচ্ছে সাকসেসিভ। দু ধরনের প্রসেসিং হয়। এই প্রসেসিংটা আমরা আমাদের হেল্প করে ব্রেনের যে অংশটা, সেটা হচ্ছে অক্সিপিটাল অ্যান্ড পেরিয়েটাল লোবস, অর্থাৎ শিরোকুম্ভ আর শিরোনিম্ন অঞ্চল মস্তিষ্কের। এটা কিন্তু এই সাইমালটেনিয়াস অ্যান্ড সাকসেসিভ প্রসেসিংয়ে হেল্প করে। ইট ইজ প্রাইমারিলি লিঙ্ক টু দ্য টেম্পোরাল জোন। এরপর আমরা সাকসেসিভ প্রসেসিংয়ের ক্ষেত্রে আরও কিছু দেখতে পাই। টেম্পোরাল লোব অর্থাৎ রগ অঞ্চল বলে যেটা পরিচিত, সেটাও কিন্তু কিছুটা দায়ী থাকে। এর কিছু বৈশিষ্ট্য আছে, কি ক্যারেক্টারিস্টিক্স এই মডেলের, সেটা একটু দেখে নিই। Unlike traditional theories that focus on general intelligence, PASS focuses on the processes involved in thinking and problem solving. ট্র্যাডিশনাল থিওরিগুলো যেখানে জেনারেল ইন্টেলিজেন্সের উপর ফোকাস করেছে, এরা করেছে চিন্তন এবং সমস্যার সমাধান, এদের ফোকাসটা ওই দিকে। অ্যাসেসমেন্ট, the model provided the framework for the Dash-Naglieri cognitive assessment system. এখানে এই দাস-নাগলিয়েরি এরা মিলে একটা অ্যাসেসমেন্ট সিস্টেম ডেভেলপ করেছেন, যেটার সাহায্যে আমরা কিন্তু ব্যক্তির মধ্যে এই প্রত্যেকটা কম্পোনেন্টকে আমরা কতটা হচ্ছে বা কতটা রয়েছে সেটা আমরা দেখে ফেলতে পারি, ইভ্যালুয়েট করে ফেলতে পারি। An intelligence test used to identify cognitive strength and weakness. ব্যক্তির মধ্যে কতটা কগনিটিভ স্ট্রেংথ বা উইকনেস রয়েছে সেটা আমরা আইডেন্টিফাই করতে পারি এই টেস্ট সিস্টেমের মাধ্যমে, অ্যাসেসমেন্ট সিস্টেমের মাধ্যমে। আর রেমিডিয়েশন হচ্ছে ইট হ্যাজ ডাইরেক্ট অ্যাপ্লিকেশনস ইন এডুকেশনাল ইন্টারভেনশনস। যেহেতু পড়াশোনার ক্ষেত্রে কগনিটিভ বেসটা জানা জরুরি ছাত্রী বা ছাত্রীদের মধ্যে, তাদের উপরে এই অ্যাসেসমেন্ট সিস্টেমটা খুব ভালো ওয়ার্কআউট করে। আমরা বুঝতে পারি তাদের কগনিটিভ ফাংশনিংটা কতটা, এবং রিডিং এনহান্সমেন্ট প্রোগ্রাম, এই যে এটা একটা আছে ওর
মধ্যে একটা পার্ট, এটা কিন্তু স্পেসিফিক কগনিটিভ ডেফিসিটস গুলো যেগুলো একাডেমিক স্কিলকে বাধা দেয় সেগুলোকে আমরা এই টেস্ট সিস্টেমটার মধ্যে দিয়ে আইডেন্টিফাই করে ফেলতে পারি, যা এডুকেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা পেরিয়ে এলাম তিনটে থিওরি, একটা হচ্ছে গার্ডনারের, একটা স্টার্নবার্গের, আর একটা হচ্ছে পড়লাম দাস। তিনটে থিওরির মাধ্যমে আমরা জানলাম ইন্টেলিজেন্স মেন অ্যাসপেক্টগুলো কি তাদের ব্যাখ্যা অনুযায়ী, এবং সেগুলো কিভাবে আমাদের সহায়তা করে। ইন্টেলেকচুয়াল অ্যাসেসমেন্ট শুধু নয়, ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটি কত রকমের হয় সেগুলো জানতে আমাদের এই তত্ত্বগুলো সাহায্য করে। এরপর আমি যে বিষয়টায় আসছি, এই বিষয়টা হচ্ছে একদম অভিনব এবং বর্তমান দুনিয়ায় সম্পূর্ণ কনসেন্ট্রেশন বা ফোকাসটা ইন্টেলিজেন্স থেকে ইমোশনাল ইন্টেলিজেন্সের দিকে চলে গেছে, সেটা বলাই বাহুল্য। যারা তোমরা অনেক বেশি চোখ কান খোলা রাখো বা অনেক বেশি পড়াশোনার মধ্যে দিয়ে এগো, অনেক বেশি জার্নাল ঘাঁটো, দেখতে পাবে ইমোশনাল ইন্টেলিজেন্সটাকে নিয়েই এখন সব থেকে বেশি মানুষ আগ্রহী, এবং সেটাকে নিয়েই মানুষের সাকসেসকে অনেক দূর নিয়ে যাওয়া যাচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্সকে কন্ট্রোলের মাধ্যমে। এইটা আমরা কিন্তু এই আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত হয়েছে এবং সেই জায়গাটায় আমরা চলে আসছি। Emotional intelligence emerged from psychology research in the 1990 as a way to measure abilities beyond IQ. 1990 সালে প্রথম ইমোশনাল ইন্টেলিজেন্স বিষয়টার অবতারণা হয়, যেটা আইকিউ এর বাইরেও একটা কিছু, যেটা আমাদের বুদ্ধির মতোই আমাদেরকে পরিচালিত করে, বুদ্ধির থেকেও ক্ষমতাশালী যেন কিছু একটা, যেটা যেন বুদ্ধির বাইরের কিছু। এইটাকে ট্রেস করা গেছিল এই সময়, ফোকাসিং অন আইডেন্টিফাইং, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ম্যানেজিং ইমোশনস। ইমোশনটাকে ম্যানেজের মাধ্যমে বা ইমোশনটাকে কন্ট্রোল বা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে ব্যক্তি যে আরো অনেক বেশি সক্ষম হয়ে উঠতে পারে যে কোনো কাজে, সেটা দেখা গেছিল। পিটার স্যালোভে অ্যান্ড জন মেয়ার 1990 সালে এটাকে আইডেন্টিফাই করেন। পরবর্তীকালে ইট গেইনড ওয়াইড স্প্রেড প্রমিনেন্স ভায়া ড্যানিয়েল গোলম্যানস 1995 বুক আইডেন্টিফাইং দ্য এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ম্যানেজ ইমোশনস, both one's own and others, as a key driver of success, expanding on earlier ideas of social and emotional intelligence. ড্যানিয়েল গোলম্যান, তিনি একজন সাংবাদিক, তার চোখে পড়ে এই বিষয়টা। এই যে স্যালোভে অ্যান্ড মেয়ার, এনারা একটা সায়েন্টিফিক জার্নালে এই ইমোশনাল ইন্টেলিজেন্সের ব্যাপারটা সবার চোখের সামনে আনার জন্য একটা চেষ্টা করেছিলেন। তো সেক্ষেত্রে মানুষের কিন্তু অতটা মানুষের মধ্যে সাড়া ফেলেনি। যখন ড্যানিয়েল গোল্ডম্যান তিনি এলেন এবং এই বিষয়টাকে নিয়ে একটা ওনার ভীষণ স্ট্রাইক করে যে এটা তো একটা সাংঘাতিক ব্যাপার, এবং এটাকে নিয়ে উনি অনেক ভাবনা চিন্তা করে একটা বই লেখেন। এই বইটা যখন আসে তখন কিন্তু সারা বিশ্বে ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে একটা সাড়া পড়ে যায়, এবং প্রতি মুহূর্তে সাইকোলজিস্টরা অনুভব করতে থাকেন যে এর উপকারিতাটা বা প্রয়োজনীয়তাটা কতটা। যে কোনো সাকসেসের ক্ষেত্রে কি ড্রাইভিং পজিশনে থাকছে ইমোশনাল ইন্টেলিজেন্স, বর্তমানে সাইকোলজিস্টদের এটাই মতামত। আমি যদি এটা একটু দেখি, ইন আ ভেরি রিয়েল সেন্স উই হ্যাভ টু মাইন্ডস, ওয়ান দ্যাট থিঙ্কস অ্যান্ড ওয়ান দ্যাট ফিলস। আমরা তো মন দিয়েই ভাবি, যে কোনো জিনিস চিন্তা করি, আবার আমরা মন দিয়েই কিন্তু আবেগ অনুভব করি। তাহলে যে কোনো জিনিস চিন্তা করা আর অনুভব করা দুটোই মন দিয়ে করি, আর দুটো নিয়েই আমরা সমস্ত আমাদের অ্যাক্টিভিটিস করি। কিন্তু দুটোর মধ্যে কি প্যারিটি থাকে, বা দুটো কি কোনোভাবে দুটোকেই আমরা কন্ট্রোল করতে পারি, বা করলে শুধু একটাকে কন্ট্রোল করলে তো হবে না, দুটোর মধ্যে ব্যালেন্স আনতে হবে। এইটাকে একটা চিত্রের মাধ্যমে ব্যালেন্সটাকে দেখানো হয়েছে বা কানেক্ট করা হয়েছে, যে মস্তিষ্ক মস্তিষ্ক বলতে এখানে যুক্তি বুদ্ধি বুঝিয়েছে, যুক্তি বুদ্ধি একদিকে, আবেগ একদিকে।
দুটোর মধ্যে কি আমরা প্যারিটি রাখতে পারি? দুটোর মধ্যে কি একটা আন্ডারস্ট্যান্ডিং আনতে পারি? তাহলে আমাদের ক্ষেত্রে ইমোশনাল ইন্টেলিজেন্সকে বোঝা এবং কন্ট্রোল করা অনেক বেশি সম্ভব হবে। চলে যাই ইমোশনাল ইন্টেলিজেন্সের এই কটা পার্টকে আমরা আলোচনা করব। এগুলো হচ্ছে কি ক্যারেক্টারিস্টিক্স: এমপ্যাথি, সোশ্যাল স্কিল, সেলফ অ্যাওয়ারনেস, সেলফ রেগুলেশন, মোটিভেশন। সেলফ অ্যাওয়ারনেস হচ্ছে নিজেকে জানা, নিজের মুড, নিজের ইমোশনকে জানা, বেটার টু সে। নিজের মুড কোথায় কখন কি হতে পারে, নিজের সেই মুড মানে যে ইমোশনাল যে অ্যাসপেক্টটা জানা, এবং সেটা কিভাবে আমরা কন্ট্রোল করতে পারি সেটাও জানা, এবং সেই মুডটা দেখালে কার ওপর কি এফেক্ট পড়বে সেটাকে জানা। এটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্সের জন্য সেলফ অ্যাওয়ারনেস। সেলফ রেগুলেশন হচ্ছে the ability to control or redirect disruptive impulses and moods, thinking before acting. প্রকাশিত হয়ে যাওয়ার আগেই মস্তিষ্কের ভিতরেই যদি উৎপাদিত হয় কোনো রকম ডিসরাপটিভ ইম্পালসেস বা ক্ষতিকর উত্তেজনা, সেক্ষেত্রে সেটাকে মনের ভেতরেই দমন করার জন্য প্রয়োজনীয় পর্যালোচনা বা পরিচালনা, মোটিভেশন, a passion for work that goes beyond money or status, with a tendency to pursue goals with energy and persistence. কোনো কিছুর লোভী বা কোনো কিছু চাহিদা নিয়ে যখন আমরা কোনো কাজ করি, সেক্ষেত্রে সেই কাজটা এতটুকু না পাওয়া থেকে কাজের প্রতি যে বিতরাগ জন্মায়, আমাদের ডিমোটিভেটেড হয়ে পড়ি, সেটা একমাত্র কন্ট্রোল করতে পারবো যদি সেই চাওয়াগুলোকে, সেই লোভগুলোকে, সেই ডিমান্ডগুলোকে যদি আমরা একটু কন্ট্রোল করি। দ্যাট ইজ দ্য মোটিভেশনাল অ্যাসপেক্ট অফ ইমোশনাল ইন্টেলিজেন্স। Empathy, the ability to understand the emotional makeup of other people and treat them according to their emotional reactions. অন্যের ইমোশনাল মেকআপটা মানে অন্য অপর মানুষের যে আবেগগত বহিঃপ্রকাশ হচ্ছে, সেগুলোকে বুঝে নিয়ে সেই অনুযায়ী প্রতিক্রিয়া প্রদান। তাতে জীবনটা অনেক সহজ হয়। চারপাশের মানুষগুলোকে একটু বুঝে চললে আমাদের চলার রাস্তাটা অনেক বেশি সুন্দর হয়। Social skills, proficiency in managing relationships, building networks and finding common ground. অবশ্যই আমাদের সামাজিক যে সম্পর্কগুলো, সেগুলো সুন্দরভাবে তৈরি হয় এবং প্রত্যেকের সঙ্গে একটা যোগাযোগ বা সংযুক্ত থাকার একটা জায়গা বা প্ল্যাটফর্ম আমরা তৈরি করতে পারি ইমোশনাল ইন্টেলিজেন্সকে কন্ট্রোলের মাধ্যমে বা আবেগগত বহিঃপ্রকাশের ওপর সংযমের একটা দড়ি লাগিয়ে। ইমোশনাল ইন্টেলিজেন্ট মানে যে ইন্ডিভিজুয়াল, সেই ইমোশনাল ইন্ডিভিজুয়ালদের, হাইলি ইমোশনাল ইন্টেলেকচুয়াল ইন্ডিভিজুয়ালদের যে ব্যাপারগুলো দেখা যায়, যে ট্রেডগুলো তাদের মধ্যে দেখা যায়, তারা তাদের রিলেশনশিপটা খুব দ্রুত ইমপ্রুভ করতে পারে, তাদের পারফরমেন্স খুব ভালো এনহান্স পারফরমেন্স দেখতে পাওয়া যায় তাদের মধ্যে, তারা ভীষণ মোটিভেটেড হয়, ফোকাসড হয় এবং তাদের ইম্পালসিভ আউটবার্স্ট থাকে না, খুব কন্ট্রোলড হয় এবং তাদের ওয়েলবিংটাও ইনক্রিজ করে, তাদের ভালো থাকাটা সব দিক থেকে বেড়ে যায়। ম্যানেজ স্ট্রেস অ্যান্ড নেভিগেট সোশ্যাল কমপ্লেক্সিটিস মোর এফেক্টিভলি। স্ট্রেসটাকে ম্যানেজ করতে হয় এবং নেভিগেট করতে হয় সোশ্যাল কমপ্লেক্সিটিস মোর ইফেক্টিভলি। মানে এটা হয়েই যায় ইমোশনালি যদি আমরা যথেষ্ট কন্ট্রোল থাকি। এখানে কিছু বিহেভিয়ার দেওয়া হয়েছে যারা ইমোশনাল ইন্টেলেকচুয়ালি ড্রিভেন হয়। রিকগনাইজ হাউ আদার্স ফিল, এটা বোঝা যায়। এগুলো টিপস, একটা ছোট করে আমি দিয়ে দিচ্ছি 8টা টিপস। রিকগনাইজ হাউ আদার্স ফিল, কি করে আমরা অন্যকে মানে আমরা অন্যকে ফিল করতে পারি যেন। এক্সপ্রেস ইমোশনস ইফেক্টিভলি, ইমোশনকে এক্সপ্রেস করতে পারি কার্যকরভাবে। যেখানে দরকার নেই সেই আবেগটা দেখিয়ে ফেললাম, যেখানে দরকার
প্রয়োজন মতো আবেগের প্রকাশটা ঘটাতে পারলাম না, এগুলো যেন না হয়। ইফেক্টিভলি ইমোশনাল প্রকাশটা জরুরি, কিন্তু ইফেক্টিভলি, সঠিক জায়গায় সঠিকভাবে। ম্যাচ ইমোশনস টু দ্য টাস্ক, প্রত্যেক টাস্কের সঙ্গে ইমোশনটা যেন ম্যাচ করে। এম্প্যাথাইজ উইথ আদার, অন্যকে মানে সমানুভূতি দিয়ে বা সহানুভূতি দিয়ে পাশে থাকতে হবে। প্রেডিক্ট হাউ আদার্স উইল রিয়্যাক্ট, কে কি রিয়্যাক্ট করতে পারে সেই সম্পর্কে একটা প্রেডিকশন রাখতে হবে এবং এক্স্যাক্ট প্রেডিকশন রাখতে হবে। আন্ডারস্ট্যান্ড দ্য কজ অফ ইমোশনস, আবেগের কারণগুলোকে অনুধাবন করতে হবে। থিঙ্ক বিফোর রিয়্যাক্টিং, রিয়্যাক্ট করার আগে থিঙ্ক করতে হবে। কনসিডার ইমোশনস বিফোর অ্যাক্টিং, ইমোশনকে কনসিডার মানে ইমোশনের বহিঃপ্রকাশের আগেই যে কোন আবেগটাকে কতটা করব এই ব্যাপারে একটা থিঙ্কিং থাকবে, একটা কোথাও পিছন থেকে একটা রাশ থাকবে, যে কোনো কিছু হঠাৎ করে বলে ফেলা বা হঠাৎ করে ফেলার আগে আবেগগতভাবে। তো ক্যারেক্টারিস্টিক্স অফ ইমোশনালি ইন্টেলিজেন্ট পার্সন একটু দেখে নিই। যারা খুব ইমোশনালি ইন্টেলিজেন্ট হয় তাদের ক্যারেক্টারিস্টিকগুলো কেমন হয়? অ্যাপ্রোপ্রিয়েট পারসেপশন অ্যান্ড সেন্সিটিভিটি টু ওয়ান্স ওন ফিলিং অ্যান্ড ইমোশন, নিজের ফিলিং ইমোশনগুলো সম্পর্কে জানা ঠিক মতো, অন্যের ইমোশনগুলো ফিলিংগুলোকে জানা। রিলেটিং ইমোশনস টু ওয়ান্স থটস অ্যান্ড কনসিডারিং দেম ওয়েন সলভিং প্রবলেমস অ্যান্ড মেকিং ডিসিশন, যখন সিদ্ধান্ত নেওয়া হয় বা সমস্যার সমাধান করা হয় তখন আবেগগতভাবে যে চিন্তাভাবনাগুলো সেগুলোকেও কনসিডার করা। being able to aware of the nature and intensity of own emotion, নিজের ইমোশনের ইন্টেন্সিটি আর নেচারকে জেনে নিয়ে সেই সম্পর্কে সজাগ থাকা। being able to control one's emotion and their expression so that harmony and peace maintained in his relationships with other, সম্পর্কগুলোর সঙ্গে আমাদের চারপাশের যে সম্পর্কগুলোর সঙ্গে আমরা প্রতিনিয়ত যাপন করি সেই সম্পর্কগুলোর মধ্যে যেন হারমোনি পিস মেনটেন্ড হয়, ওয়েল মেনটেন্ড হয়, তার জন্য আমাদের আবেগগত বহিঃপ্রকাশটাকে ঠিকমতো কন্ট্রোল করা, মানে ঠিকমতো পরিচালনা করা। এরপর চলে আসছি একটা লাস্ট যে ইউনিট, ক্রিয়েটিভিটি। সারাক্ষণ আমরা ক্রিয়েটিভ পার্সনদের ক্রিয়েশনের মধ্যে থাকি এবং সেগুলো আমরা উপভোগ করি, কারণ বিজ্ঞানের আবিষ্কারগুলোও নাথিং বাট ক্রিয়েশন। তারাও নানা রকম ইনোভেটিভ আইডিয়াস দিয়ে আমাদের চারপাশের টেকনোলজির দুনিয়াটা অনেক বেশি আপগ্রেডেড করে দিয়েছে, যার ফলে আমাদের জীবন হয়ে পড়েছে অনেক সুস্থ, অনেক সহজ, অনেক সুন্দর। তো সমস্ত বৈজ্ঞানিক আবিষ্কারগুলো সব দিক থেকে আমাদের হেল্প করছে ভালো থাকার জন্য। তো আমরা সেগুলোর মধ্যেই বাস করি। তো সে কারণে, এবং শুধু সামাজিক মানে শুধু বৈজ্ঞানিক ভিত্তিগুলো নয়, আরো অনেক দিক থেকে অনেক রকম ক্রিয়েটিভিটি থাকে আমাদের চারপাশে। নানা রকমের শৈল্পিক যে সৃজনাত্মক ক্রিয়া বা নানা রকম চিন্তা ভাবনা, সামাজিক সৃজনাত্মক ক্রিয়া, এই সমস্তগুলো আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে, যেগুলোর অনেক উচ্চতর মর্যাদা পায় আমাদের জীবনে। তো সেই ক্রিয়েটিভিটির আমরা এখন চলে এসেছি লাস্ট পয়েন্টটাতে। Creativity is the human ability to generate original and valuable ideas, solutions, or artistic works through imagination and the synthesis of existing knowledge. While often associated with the arts, it is a critical skill for problem solving in science, business, and daily life. It combines imaginative thought with practical application. Creativity হচ্ছে এর একটা আমরা মাইকেল মামফোর্ডের একটা ডেফিনিশন থেকে আমরা একটু দেখে নিই। We seem to have reached a general agreement that creativity involves the production of novel, useful products. অর্থাৎ ক্রিয়েটিভিটি মানেই হচ্ছে আউট অফ দ্য স্কার্ট একটা থিঙ্কিং, আউট অফ দ্য হরাইজন একটা আইডিয়া, যেখানে নভেলটি রয়েছে, যেখানে উদ্ভাবনীয়তা রয়েছে, যেখানে রয়েছে একদম অভিনবত্ব।
সেটাই হচ্ছে ক্রিয়েটিভিটি। সাইকোলজিস্ট রবার্ট স্টার্নবার্গ বলেছেন, ক্রিয়েটিভিটি প্রডিউসেস সামথিং অরিজিনাল অ্যান্ড ওয়ার্থওয়াইল। আসল কথাটা স্টার্নবার্গ বলে দিয়েছেন যে ক্রিয়েটিভিটি হচ্ছে একদম অরিজিনাল, যেখানে কারোর কোনো রকম কপি পেস্ট এখানে থাকবে না, কোথাও কোনো চিন্তা, কোনো আইডিয়া যেটার এতটুকুও কোথাও এর আগে দেখা যায়নি, সেই ধরনের জিনিস, আইডিয়া বা চিন্তা ভাবনা। এবং ওয়ার্থওয়াইল, অর্থাৎ সেটা যেন কল্যাণকর হয়, কন্ট্রিবিউটারি হয়, অবদানমূলক হয়। এটা হচ্ছে ক্রিয়েটিভিটি। তো ক্যারেক্টারিস্টিক্স অফ ক্রিয়েটিভিটি একটু দেখে নিই। ক্রিয়েটিভিটির কি কি ক্যারেক্টারিস্টিক্স রয়েছে? অরিজিনালিটি, নোভেলটি, অর্থাৎ একদম আনইউজুয়াল হবে, ইউনিক হবে, ইনোভেটিভ হবে, সব দিক থেকে যা স্বতন্ত্র এবং নতুন, অনন্য। ফ্লেক্সিবিলিটি থাকবে প্রচুর, দ্য ক্যাপাসিটি টু অ্যাডাপ্ট নিউ ইনফরমেশন, শিফট পার্সপেক্টিভস অ্যান্ড অ্যাপ্রোচ প্রবলেমস ফ্রম মাল্টিপল অ্যাঙ্গেলস রাদার দ্যান গেটিং স্টাক অন ওয়ান মেথড। কোনো একভাবে একদিক দিয়ে চিন্তা নয়, একই জিনিসকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চিন্তা ভাবনা করার, অ্যানালিসিস করার ক্ষমতা থাকবে, ওটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি। ফ্লুয়েন্সি হচ্ছে the capacity to generate a large volume of ideas or solutions easily. একটা নতুন ধরনের চিন্তা ভাবনা করার একটা অদম্য ইচ্ছা এবং ক্ষমতা। Elaboration, the ability to develop, amplify and add detail to a basic idea to make it more complex and polished. অর্থাৎ যে আইডিয়াটা একবার তৈরি হলো একটা ইনোভেটিভ, সেটাকে নিয়ে আরও তার বিকাশ সাধন, তাকে আরও বিস্তৃত করা এবং সেখানে আরও ইন্ট্রিকেট জিনিসগুলোকে অ্যাড করে সেটাকে একটা পলিশড এবং কমপ্লিট একটা আইডিয়াতে পরিণত করার ক্ষমতা। ক্রিয়েটিভিটি এই বৈশিষ্ট্যগুলো রাখে। এছাড়াও রয়েছে ইন্টেন্স কিউরিওসিটি। কিউরিওসিটি না থাকলে কিন্তু ক্রিয়েটিভিটির জন্ম হয় না। ব্যক্তির মধ্যে ইন্টেন্স কিউরিওসিটি থাকে, ডিপ পারসিস্টেন্ট ডিজায়ার টু আন্ডারস্ট্যান্ড হাউ থিংস ওয়ার্ক, কোয়েশ্চেনিং দ্য স্টেটাস কোয়ো অ্যান্ড এক্সপ্লোরিং নিউ পসিবিলিটিস। যেটা কিভাবে হচ্ছে এটার পথগুলোকে জেনে সেই পথগুলো সম্পর্কে, সেই পথগুলোকে নিয়ে আরো অন্যভাবে ভাবা। পারসিস্টেন্স মোটিভেশন, প্রচুর লেগে থাকার ক্ষমতা, বিষয় একটা যে কোনো বিষয়কে নিয়ে ডেভেলপ করার জন্য কন্টিনিউয়াস সেটাকে নিয়ে ভাবনা চিন্তা করা এবং তার প্রতি পরিশ্রম দেওয়া। সেন্সিটিভিটি টু প্রবলেমস, দ্য এবিলিটি টু নোটিস চ্যালেঞ্জেস, ফ্লজ অর এরিয়াস ফর ইমপ্রুভমেন্ট দ্যাট আদার মাইট মিস। যাদের মধ্যে ক্রিয়েটিভিটি থাকে তারা চট করে তাদের নজরেও পড়ে যে তাদের চারপাশের বাধাগুলো কোথায়, তাদের ত্রুটিগুলো কোথায়, তাদের ইমপ্রুভমেন্টের জন্য যে ক্লুগুলো রয়েছে সেগুলোই বা কোথায়, যেগুলো অন্যেরা মিস করে যায়। টলারেন্স অফ অ্যাম্বিগুইটি, comfort with uncertainty and the ability to hold conflicting ideas simultaneously while exploring solution. কোনো সমস্যার সমাধান করতে গেলে সাধারণ মানুষের মধ্যে কনফ্লিক্ট দেখলেই সরে আসে, বা কোনোটা ভেগ কিছু দেখলে সেগুলো নিতে পারে না, খুব স্পষ্ট স্বচ্ছ জিনিসগুলোকে অ্যাভেল করে চলে। কিন্তু যাদের মধ্যে ক্রিয়েটিভিটি থাকে তারা ওই ফেক জিনিসগুলো থেকেই তারা সলিউশন বার করার চেষ্টা করে, বা কোনো জায়গায় কোনো কনফ্লিক্টিং আইডিয়াস থাকলে সেটার মধ্যে ঢুকে সেই জটটা ছাড়ানোর তারা চেষ্টা করে, সেটা তাদের ভালো লাগে, তারা পালিয়ে যায় না ওখান থেকে। ভ্যালুয়েবল, ক্রিয়েটিভ ওয়ার্ক মাস্ট বি মিনিংফুল অ্যান্ড ইউজফুল ইন রিয়েল লাইফ। তবে ক্রিয়েটিভ ওয়ার্ক সবসময় বাস্তব জীবনে কল্যাণকর এবং অবদানমূলক হতে হবে। যে কাজটার কোনো ভ্যালু নেই, কোনো মানে সেটা ওয়ার্থওয়াইল নয়, সেটাকে কিন্তু ক্রিয়েটিভিটির আন্ডারে ফেলা যায় না। Imagination, the ability to visualize any new possibility in the mind's eye and develop new ideas about it. যখন কোনো নতুন সম্ভাবনাকে দেখার ক্ষমতা, মনে মনে ভেবে নেওয়া, দেখে ফেলা যে এই বিষয়টার মধ্যে অনেক নতুন সম্ভাবনা আছে, এই যে মানুষ চোখে দেখার ক্ষমতা ক্রিয়েটিভ পার্সনদের থাকে, সাধারণ মানুষের থাকে না, এবং সেটাকে নিয়ে আরো ডেভেলপ করতে পারে। Traits of creative individuals,
তারা ইন্ডিপেন্ডেন্সে বিশ্বাস করে, নিজেদের ইচ্ছায় তারা চ্যালেঞ্জের মুখোমুখি হয় এবং নিজেদের স্ট্যান্ডার্ড তারা নিজেরা তৈরি করে। ব্রড ইন্টারেস্ট থাকে, প্রচুর ব্যাপারে তাদের আগ্রহ থাকে, তার ফলে তারা জানেও অনেক বেশি তথ্য। ওপেননেস, প্রচুর নতুন আইডিয়া, নতুন এক্সপিরিয়েন্সের প্রতি তাদের একটা জেনারাসিটি থাকে। পজিটিভ অ্যাটিটিউড, তারা প্রোঅ্যাক্টিভ হয়, কনস্ট্রাকটিভ হয় এবং প্রবলেম সলভিং অ্যাটিটিউড তাদের মধ্যে দেখতে পাওয়া যায়। তারা এবার লাস্ট যে পার্ট ক্রিয়েটিভিটি চলে এলাম, যেটা সব থেকে ডিবেটফুল পার্ট, যে ইন্টেলিজেন্স আর ক্রিয়েটিভিটি কিভাবে সম্পর্কিত নিজেদের মধ্যে। থ্রেশহোল্ড হাইপোথিসিস বলছে বিলো অ্যাভারেজ আইকিউ হলেই যে ক্রিয়েটিভিটি থাকবে না তা নয়। হাইলি ইন্টেলিজেন্ট পিপল সবসময় যে হাইলি ক্রিয়েটিভ হবে তাও নয়, আবার বিলো অ্যাভারেজ আইকিউও যে ক্রিয়েটিভ হবে না তাও নয়। নেক্সট ডিস্টিংক্ট প্রসেসেস বলছে ইন্টেলিজেন্স ফোকাসেস অন লজিক অ্যান্ড নোন সলিউশনস while creativity thrives on novelty and risk taking. ইন্টেলিজেন্ট পিপলরা কিন্তু লজিক দেখবে এবং মোটামুটি সেফ জোনে তারা অ্যাক্ট করবে, কিন্তু ক্রিয়েটিভ পার্সনরা অলওয়েজ সেফ জোন চয়েস করে না, অলওয়েজ তারা নভেলটি ড্রিভেন হয় এবং রিস্ক টেকিং বিহেভিয়ার দেখতে পাওয়া যায়। Complementary nature, intelligence is needed to analyze and execute creative ideas, making them practical, while creativity enhances intelligence by providing innovative approaches to complex problems. Intelligent যারা তারা অ্যানালাইজ করে এবং এক্সিকিউট করে ক্রিয়েটিভ আইডিয়াস, সেটাকে প্র্যাকটিক্যাল করে, while creativity enhances intelligence by providing innovative approaches to complex problems. অর্থাৎ ইন্টেলিজেন্স, ইন্টেলেকচুয়াল পার্সন মাত্রই ক্রিয়েটিভ হবে তা নয়, ক্রিয়েটিভ পার্সনদের বিষয়বস্তুগুলোকে নিয়ে ইন্টেলেকচুয়ালিটি বাড়ানো হয়। Personality factors, openness to experience and personality traits like conscientiousness and extraversion play significant roles in bridging the two. Personality factors কিছু কিছু থাকে এই ইন্টেলিজেন্সের মধ্যে, ইন্টেলিজেন্ট পার্সনের মধ্যে, যা সবসময় যে ক্রিয়েটিভ পার্সনের মধ্যে থাকবে তা নয়, কিন্তু কনসায়েন্সিয়াসনেস অ্যান্ড এক্সট্রাভার্সন এই ব্যাপারে একটা সিগনিফিক্যান্ট রোল প্লে করে। এই এটা খুব একটা বেশি দেখতে পাওয়া এগুলো যায় না, কিছু কিছু পার্সোনালিটি ট্রেট আছে সেগুলো ক্রিয়েটিভিটির মধ্যে দেখতে পাওয়া যায় না। Real world application, high intelligence can exist without high creativity and vice versa. However, high level creative achievement generally requires above average intelligence. যদিও দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রে হাই লেভেল ক্রিয়েটিভ অ্যাচিভমেন্ট জেনারেলি অ্যাবাভ অ্যাভারেজ ইন্টেলিজেন্সের ইন্টেলেকচুয়াল লোকেদের মধ্যেই দেখতে পাওয়া যায়। সব সময় তার মানেই এই নয় যে ইন্টেলেকচুয়ালিটি হাই মানে আইকিউ মানেই যে হাই ক্রিয়েটিভ তা নয়, তবে ইন্টেলেকচুয়াল এবিলিটি অবশ্যই হায়ার অর্ডার থাকতে হবে হাইলি ক্রিয়েটিভ পার্সন হতে গেলে। আইকিউ দিয়ে আমরা ডিনোট করতে পারবো না যে কে ক্রিয়েটিভ হবে কে না হবে, কিন্তু ক্রিয়েটিভ পার্সন মাত্রই তার ইন্টেলেকচুয়াল এবিলিটি পার্টিকুলার অন্তত তার ক্রিয়েটিভ জোনে হাই থাকবে, এটা অবশ্যই আমাদের মানতে হবে। তো ক্রিয়েটিভিটি আর ইন্টেলিজেন্সের মধ্যে রিলেশনটা তোমরা বুঝলে। এটা দিয়েই এই ইউনিটটা শেষ হচ্ছে। আশা করি দুটো ক্লাসের মধ্যে আমি যে অ্যাট্রিবিউটসটা তোমাদের পড়ালাম খুব ভালো করে বুঝেছো। এইখানে যে পয়েন্টগুলো দেওয়া আছে এগুলো তোমাদের ভালো করে বুঝতে আরো সহায়তা করবে। আজকের মতো ক্লাস এখানেই শেষ। ভালো করে প্রিপারেশন নেবে। থ্যাঙ্কস, বাই।